চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক, গবেষক ও কলামিস্ট অধ্যাপক ডক্টর AKM হুমায়ুন কবির। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই, টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ একটি আন্তর্জাতিক বই প্রকাশনা সংস্থা, এখানে বই প্রকাশনার আসলে ধাপগুলো সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, এটা একটা টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ একটি মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে টপ লিডিং যে পাবলিশার আছে তাদের মধ্যে একটি। এখানে পাবলিশ করতে হলে বেশ কিছু ধাপ আছে। সংক্ষেপে যদি আমি বলি যে প্রথমেই হচ্ছে আপনাকে একটা তাদের নির্দিষ্ট ফর্মে প্রপোজাল ফিল আপ করতে হবে। তারপর প্রপোজালটা 3 জন রিভিউয়ার কাছে যাবে। তারপর 3 জন রিভিউয়ার রিভিউ করার পরে আবার আপনাকে ফিডব্যাক দিতে হবে। তারা যদি পজিটিভলি বলে, এখানে অনেকগুলি প্রশ্ন আছে, সেদিকে আমি যাচ্ছি না। তারপর তাদের একটা বোর্ড আছে, বোর্ডে যদি মনে করে এই বইটা দেওয়ার মতন, তখন তারা বলে হ্যাঁ তোমার বইটা আমরা নিব। তখন আপনাকে পাণ্ডুলিপি লিখে জমা দিতে হবে। এবং এর আগে হচ্ছে একটা ধাপ হলো যে তাদের সাথে একটা কন্ট্যাক্ট হয় যে পুরা ম্যানুস্ক্রিপ্টটা কখন দিতে হবে। এবং যখন আমি যে ধাপগুলি বলছিলাম সেই ধাপের মধ্যে তো এই প্রপোজালের সাথে যেটা দিতে হবে যে যে লিখবে ওনার একটা সিভি দিতে হবে, প্লাস হচ্ছে যে একটা চ্যাপ্টারের পুরো A to Z সব কন্টেন্ট দিতে হবে। এইগুলি দেওয়ার পরে ফাইনালি তারা অ্যাকসেপ্ট করে এরপর প্রপোজালটা জমা দিতে হয়। আচ্ছা, সেই সাথে আপনি বইও লিখেছেন এবং সেই বইগুলোর আসলে বিষয়বস্তু কি সে সম্পর্কে জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমার বইটার নাম হচ্ছে মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস, নিউট্রিশন, প্রসেসিং অ্যান্ড হেলথ এজিং। এটা আসলে একটা মানে খুবই ভালো বই এবং আপনি যদি জেনে খুশি হবেন যে এই বইটা অলরেডি যখন বাজারে আসছে এই আগস্টে আসার আগেই পৃথিবীর বিখ্যাত যে সমস্ত বই নিয়ে যারা কাজ করে, যেমন হচ্ছে যে আমাজন, তারপর হচ্ছে তারপর গুগল বুক, এরা হচ্ছে যে 1 মাস আগের থেকেই প্রায় প্রি অর্ডার নেওয়া শুরু করছে। এবং এই বইটা দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের যে সমস্ত ক্রাইসিস ছিল, বিশেষ করে যে কোনো জিনিস সহজভাবে বোঝার জন্য সহজ উপায়ে এবং আপ টু ডেট নলেজ সবগুলি সমন্বয়ে এই বইটা এখন লেখা হয়েছে। এবং এই বইটাতে 12টা চ্যাপ্টার আছে এবং 323 পৃষ্ঠা। এবং এই বইটা হচ্ছে আপনার 2 ফর্মেটেই পাওয়া যায়, ই বুক প্লাস হচ্ছে মুদ্রিত, 2 ফর্মে পাওয়া যায়। এবং এখানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই বইয়ে প্রায় 345টি রেফারেন্স আছে এবং রেফারেন্সগুলি বেশিরভাগ রেফারেন্সই হচ্ছে 2020-এর কাছাকাছি সময়ে। এবং এই রেফারেন্সগুলি হচ্ছে যে ভালো ভালো জার্নালের রেফারেন্স। এবং দেখা যাচ্ছে যে এই বইটার সাথে অন্য বইটার যদি আমি একটু ডিফারেন্স বলতে চাই, যে এই বইটা দেখা যাচ্ছে যে দেখবেন যে বইয়ের প্রথমেই লার্নিং অবজেক্টিভ দেওয়া আছে এবং লার্নিং অবজেক্টিভের সাথে সাথে একটা বাবল বক্স আছে, যেটা যে কোনো একজন রিডারকে বা একজন স্টুডেন্টকে অথবা যে কোনো একজন প্রফেশনাল পিপুলকে আকর্ষণ করার জন্য এখানে বাবল বক্স দেওয়া হচ্ছে। এবং বইয়ের কন্টেন্টগুলি খুব সহজভাবেই লেখা হয়েছে যাতে শিক্ষার্থী, শিক্ষক এবং যে কোনো রিডার সহজেই বুঝতে পারে। আচ্ছা, আর কি কি বিষয়ের কারণে আসলে মিল্ক এবং ডেইরি ফুড যে রিলেটেড যে বইগুলো আছে সেখান থেকে আপনার বইটা ডিফারেন্ট করে? ধন্যবাদ। দিস ইজ দ্য নাইস কোয়েশ্চেন। আপনি ঠিকই বলেছেন। এটা যদি আমি এভাবে বলতে চাই যে এই বইটাকে মানে আপ টু ডেট ফর্মে করা হয়েছে, যে লেটেস্ট যে গবেষণা হয়েছে, গবেষণা আলোকে এখানে সংযোগ করা হয়েছে। আর একটা আমি ইতিপূর্বে বলেছি যে আমার বইয়ে প্রথমেই দেখা যাচ্ছে যে লার্নিং অবজেক্টিভ দেওয়া হয়েছে। এই চ্যাপ্টারটা পড়লে প্রত্যেক চ্যাপ্টারে লার্নিং অবজেক্টিভ দেওয়া আছে, যে এই চ্যাপ্টার পড়ে সে কী জানতে পারবে বা একজন রিডার কী জানতে পারবে। আর সেকেন্ডলি হচ্ছে যে প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখা যাচ্ছে যে আমি চেষ্টা করেছি যে ইলাস্ট্রেশন, চিত্র প্লাস টেবিলের ফর্মে দেওয়ার জন্য, যাতে একজন রিডার সহজে বুঝতে পারে। আর হচ্ছে যত ভ্যালু অ্যাডেড ডেইরি প্রোডাক্ট আছে সেইগুলোর প্রক্রিয়াজাতকরণ, তারপর হচ্ছে নিউট্রিশন, তারপর হেলথ বেনিফিটগুলি খুব সহজভাবে এবং সহজলভ্যভাবে উপস্থাপন করা হয়েছে। এবং দেখা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বইয়ের মধ্যে আরেকটা ইউনিক যে জিনিস আছে, এখানে আমার যে চ্যাপ্টার আছে 11 নম্বর চ্যাপ্টার, সেখানে ট্রেডিশনাল ডেইরি ফুড, এটা মূলত হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার, যেমন আমাদের বিভিন্ন ধরনের মিষ্টান্ন যেমন আছে চমচম, রসগোল্লা, রসমালাই, তারপর হচ্ছে বাটার মিল্ক, তারপর হচ্ছে লাবান, এইগুলির কীভাবে উৎপাদন ভালোভাবে করা যায়, কীভাবে পুষ্টিমান আরও বৃদ্ধি করা
যায় এবং এইগুলির হেলথ বেনিফিট কি, এই বিষয়গুলি বলা হচ্ছে। অন্যান্য বইয়ে এইগুলির যথেষ্ট ঘাটতি রয়েছে। সেকেন্ডলি হচ্ছে যে ইউনিক যে এই বইটার মধ্যে আরেকটা জিনিস অন্য বই থেকে ডিফারেন্স, সেটা হলো যে আপনি জানেন যে ইউনাইটেড নেশনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টে ডেইরি সেক্টর কী ভূমিকা পালন করতে পারে সেই বিষয়টাও এখানে আছে, যার ফলে আমি মনে করি যে অন্যান্য বইয়ের তুলনা থেকে এই বইয়ের কিছু ইউনিক বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, এই বইয়ের আসলে মেইন পাঠক কারা, প্রধান পাঠক কারা, এবং সেই সাথে যারা পড়বেন এই বইটি তারা আসলে কোন কোন দিকে উপকার পাবেন? এই বইয়ের পাঠক মূলত আমি বলবো যে শিক্ষক, শিক্ষার্থী এবং প্রফেশনাল মোটা দাগে। এছাড়াও এই বইটা যে কোনো হেলথ কনসিয়াস পিপল, কারণ এখানে আমরা জানি যে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট আমাদের বিভিন্ন ধরনের পুষ্টি দেয় এবং মিল্ককে বলা হয় যে অলমোস্ট কমপ্লিট ফুড। এবং আমরা এটুকু জানি যে অনেকেই এক ধরনের আমাদের সুপারস্টিশন আছে বা জানার ঘাটতি আছে যে অনেকে দুধ খেতে চায় না, দুধ খেলে অনেকে ভাবে যে তার হার্ট ডিজিজ হবে। হোয়ারএস আমার বইয়ে আমি দেখিয়েছি যে লো ফ্যাট মিল্ক যদি কেউ খায় বা তার সাথে কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজের কোনো সম্পর্ক নেই। তাহলে আমার বোঝা যাচ্ছে যে আমার এই বইটা শিক্ষক, শিক্ষার্থী এবং স্বাস্থ্য সচেতন সবার জন্য উপযোগী। বিশেষ করে যারা আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, বিশেষ করে ফুড সায়েন্স, ডেয়ারি সায়েন্স, বায়োটেকনোলজি, মেডিকেল সায়েন্স এবং আদার এই সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এই বিষয়ে শিক্ষার্থীরা উপকৃত হবে। এবং শুধু তাই নয়, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে বিশেষ করে ইন্ডাস্ট্রি লেভেলে তারাও এই বই থেকে উপকার পাবে বলে আমার মনে হয়। আচ্ছা, এবং সেই সাথে আপনার বইটি লেখার সময় এবং আপনার গবেষণায় কী কী ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন? ধন্যবাদ। আসলে এই বইটি আমি লেখা শুরু করেছি আমি 2022-এ যখন জাপানে ছিলাম তখন। সেখানে লিখতে গিয়ে আমি যেটা দেখেছি যে আসলে যথেষ্ট পরিমাণে মানে বই আমাদের আমি যে সাবজেক্টে লিখেছি এই বইয়ের যথেষ্ট মানে ওই ধরনের রিসোর্স আমি তখন পাই নাই, বিশেষ করে বই পাওয়া যায় নাই। কিন্তু আমি যেটা দেখেছি যে বিভিন্ন জার্নাল থেকে আমাকে কন্টেন্টগুলি নিতে হয়েছে এবং আসলে এত বেশি মানে আমাকে এখানে শ্রম দিতে হয়েছে যে কারণ হচ্ছে কন্টেন্টগুলি অনেক বেশি হয়ে গেছিলো এই বইটা। এবং আপনি ইতিমধ্যে জেনেছেন যে প্রায় 323 পৃষ্ঠা, যার ফলে এইগুলি আমার এবং একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল। এটা আসলে সময়ের তাদের যে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করাটা আমার চ্যালেঞ্জিং ছিল। এনিওয়ে আলহামদুলিল্লাহ আমি শেষ করতে পেরেছি। আচ্ছা, এই বইটি প্রকাশের পরে পাঠকদের প্রতিক্রিয়া কেমন ছিল? আসলে পাঠকদের এটা যেহেতু গ্লোবাল বুক, শুধু বাংলাদেশের জন্য, এটা ইন্টারন্যাশনাল বুক। আমি দুই পার্সপেক্টিভে বলবো। প্রথম আমি যদি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে বলি, ইতিমধ্যেই জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর আমেরিকা, অন্যান্য দেশ থেকে আমি প্রতিক্রিয়া পেয়েছি। যেমন আমি বেশ একটা বা দুইটা উদাহরণ দিয়ে যদি বলতে পারি, যেমন জাপানের একজন ফেমাস ফুড সায়েন্টিস্ট, ওনার নাম হারুকি গেতাজা, উনি আমাকে বলেছে যে তোমার বইটা অসাধারণ এবং এই বইটা যে শুধু তোমার তা না, এটা হচ্ছে বাংলাদেশের যেমন গর্বের বিষয় এবং সাউথ ইস্ট এশিয়া, সে জানে যে সাউথ ইস্ট এশিয়া এই ধরনের বইয়ের যথেষ্ট ক্রাইসিস আছে এবং সে বলছে যে এই বইটা তোমার সাউথ ইস্ট এশিয়ান পিপুলের জন্য হেল্পফুল। এবং আরেকজন বিজ্ঞানী হচ্ছে যে সে ব্রাজিলিয়ান, সে ফেমাস নিউট্রিশনিস্ট এবং গোমেজ নাম, সে বলেছে যে এই বইটাই সম্ভবত প্রথম বই যেটা হচ্ছে যে হেলথের দৃষ্টিভঙ্গি থেকে খাদ্য বিজ্ঞান এবং প্রযুক্তির একটা সমন্বয় করে লেখা হয়েছে। এছাড়া আমি আপনাকে হয়তো বা প্রাসঙ্গিকভাবে বলা যায় যে আমাকে অলরেডি সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় থেকে এই বইটি প্রকাশের 1 মাসের মধ্যে আমাকে এই বইটা আরবিকে ট্রান্সলেট করার জন্য প্রস্তাব দিয়েছে। আমি সাদরে গ্রহণ করেছি এবং তারাও এই বইটা পেয়ে বেশ তারা মানে আমাকে কংগ্রেচুলেট করছে এবং বলেছে যে এই বইটা তাদের ফুড সায়েন্স স্টুডেন্টের জন্য খুবই উপকারী। তাহলে আমি এটা গেলো ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ। আর আমার স্টুডেন্ট, যেহেতু আমি শিক্ষক, আমার স্টুডেন্টরা পড়ে তারা আমাকে এইভাবে প্রতিক্রিয়া দিয়েছে, এটা হচ্ছে খুব সহজ ভাষায় লেখা হচ্ছে এবং যে কোনো একজন স্টুডেন্ট উপযোগী। আমি আগেই বলছি এটা হচ্ছে একাডেমিক পারপাস, একাডেমিক টুল। সেহেতু আপনি আমার বইয়ের চ্যাপ্টারগুলি যদি দেখেন, যে আমি যেমন বলেছি যে লার্নিং অবজেক্টিভ থাকবে, বাবল বক্স থাকবে এবং রেফারেন্স আছে, যার ফলে আমার স্টুডেন্টরা বলছে যে এটা একটা মানে খুবই মূল্যবান সম্পদ তাদের এবং তাদের পড়ার জন্য বা স্টাডির জন্য খুবই সহজ একটা উপকরণ হবে বলে তারা মনে করে। আচ্ছা, আমরা জানি যে আপনার এই বইয়ের অ্যাক্সেসটা অনলাইনে আছে, শুধুমাত্র কি অনলাইনে অ্যাক্সেসটা থাকবে নাকি পরিবর্তন হবে?
ধন্যবাদ। আসলে এইটা আমার বইটা ইতিপূর্বে আমি বলেছি যে একটা হলো যে মুদ্রিত আর একটা অনলাইন, এবং অনলাইনটা হচ্ছে যে আসলে এটা ফুল অ্যাক্সেস, ওপেন অ্যাক্সেস না। দেখা যাচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টারটা ফুল ওপেন অ্যাক্সেস আর অন্যান্য চ্যাপ্টার পার্শিয়াল অ্যাক্সেস আছে। এটা আমার মনে হয় যে প্রকাশকরা কন্টিনিউ রাখবে আশা করি। আচ্ছা, আরেকটি গরু আছে, সেই গরুর নামটা হচ্ছে ব্রাহ্মা। সেই গরুটা সম্পর্কে একটু জানতে চাই যে বিশ্বজুড়ে জনপ্রিয় যে ব্রাহ্মা গরুটি আছে এটি কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ। এর পিছনে আসলে কারণ কি, আপনার গবেষণা কি বলে? আপনাকে ধন্যবাদ। আসলে আমি এটার উপর একটা লেখা লিখেছিলাম কিছুদিন আগে কুরবানির সময়, এবং সেটা প্রথম আলোতে প্রকাশিত হয়, এবং এটা ওখানকার কর্তৃপক্ষ আমাকে জেনেছে যে ওই দিনের হায়েস্ট রিডিং পেপার। আসলে ব্রাহ্মা গরুটা সম্পর্কে এক ধরনের আমাদের অনেক কৌতূহল বেশি, সেই জন্যই আপনি জেনে থাকতে পারেন যে কুরবানির সময় ব্রাহ্মা নিয়ে বেশ টক অফ দ্য কান্ট্রি ছিল। তো সেই জন্য আমি একটা লেখা লিখেছিলাম, সেখানেও আমি স্পষ্ট করেছি সেটা হলো যে আসলে ব্রাহ্মা গরুটা কিন্তু যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু আসলে এটা আদি নিবাস ছিল ভারতীয় উপমহাদেশে, এবং যেহেতু এটা ভারতীয় উপমহাদেশে ছিল এবং এটা এরা 1885 সম্ভবত, যদি আমার ভুল না হয়, তারা এই গরুটা মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যায় এবং তারা সংকরায়ন করে এইটা ডেভেলপ করে। পরবর্তীতে আবার অস্ট্রেলিয়াতে নিয়ে যায়। এখন বর্তমানে এই গরুটা প্রায় 50টি দেশে লালন পালন করা। এখন হলো যে এই গরুটা কেন জনপ্রিয়? হ্যাঁ, এই গরুটা এই জন্য জনপ্রিয়টা কারণ এর ওজন খুব বেশি। এটা যে বলা হয়ে থাকে যারা পিওর যে সমস্ত ব্রাহ্মা আছে সেগুলি 800 থেকে 1200 কেজি হয়ে থাকে, এবং এদের মাংসের গুণাগুণ ভালো। তারপর হচ্ছে এরা যে মানে যে আমাদের যে টেম্পারেট কান্ট্রি, মানে বেশি গরমেও তারা বেঁচে থাকতে পারে, এবং এদের খাবার স্বাভাবিক যে খাবারগুলি আমরা নর্মাল গরু দিকে দিই সেগুলি দিলেও খেয়ে বেঁচে থাকতে পারে। আরেকটা বিষয় হলো যে প্রতি বছরই বাচ্চা দেয়, এবং দেখা যাচ্ছে আর এদের আরেকটা বিষয় হলো যে মানুষ কেন বেশি পছন্দ, দেখতে একটু খুব অ্যাট্রাকটিভ, এবং এদের গায়ের কালারটা দেখবেন যে গাঢ় লাল হতে পারে অথবা ব্রোঞ্জ কালার হতে পারে, এবং কোনো সময় বাদামি হয়, এবং গলার নিচটাও খুব সুন্দর, যার ফলে মানে অনেকেই পছন্দ করে। এখন প্রশ্ন হলো যে আমাদের দেশের প্রেক্ষাপটে এটার কেমন প্রসপেক্ট? এখন এটা এক কথায় বলে যাওয়া যাবে না যে খুবই প্রসপেক্ট ভালো আবার প্রসপেক্ট নাই। এখন হচ্ছে যে আমি যে সুবিধাগুলি বলেছি সেটা হচ্ছে মূলত যেটা মানে পিওর ব্রিড, আর আমাদের দেশের যে ক্রস ব্রিড সেগুলিতে আসলে আমাদেরকে আরেকটু গবেষণা করে দেখতে হবে যে আমাদের দেশের উপযোগী কিনা। কারণ হচ্ছে যে আপনি অনেকগুলি সুবিধা বলছি, একটা সবচেয়ে অসুবিধা হলো এই ব্রাহ্মা গরুর মিল্ক খুব কম দেয়, একেবারেই খুব কম দেয়। একটা বাছুরের জন্য যতটুকু মিল্ক প্রয়োজন ততটুকু দেয় না। তবে যদিও এখন বিজ্ঞানীরা চেষ্টা করতেছে এটা মিল্ক প্রোডাকশনের জন্য। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে যদি ব্রাহ্মা গরু আমরা লালন পালন করি, আপনারা জানেন যে আমাদের দেশে এখনও দুধের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু উৎপন্ন করতে পারি না, এখনও আমাদের দুধের কিছু ক্রাইসিস রয়ে গেছে। যদি আমরা বলি যে ব্রাহ্মা গরু সব দিক দিয়ে ভালো, দেখা যাবে যে আমাদের কৃষকরা ব্রাহ্মা গরু লালন পালনের যুগে যে বেশি যুগে যায়, দেখা যাবে যে আমাদের যে মিল্ক প্রোডাকশানে সেক্ষেত্রে হ্যাম্পার হতো। সেই জন্য আমি বলবো যে এটা নিয়ে আরও গবেষণার প্রয়োজন, আরও কিছু গবেষণা করার পরে আমরা হয়তো বলতে পারবো যে ব্রাহ্মা গরুটা আসলে আমাদের দেশে সব প্রেক্ষাপট মিলে মানে লালন পালনের উপযোগী কিনা। আচ্ছা, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে আপনার কাছে কি মনে হয় আগামী যে ডেইরি শিল্প আছে সেই শিল্পটাকে আসলে কতটুকু বিকশিত করা যাবে? হ্যাঁ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের দেশে ডেইরি শিল্পটা আসলে বেশ মানে চ্যালেঞ্জিং যাচ্ছে, এবং যদিও আপনারা জানেন যে একটা কথা আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ সন্তানের পুষ্টির জন্য এটা চিরন্তন একটা বাক্য। তে সবচেয়ে টেকসই পুষ্টি হলো মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট। এখন হচ্ছে যে আমাদের দেশে, আমি ইতিপূর্বে বলেছি যে আমাদের দেশে দুধের এখনও ঘাটতি রয়েছে। আমাদের দুধের প্রয়োজন হচ্ছে 250 মিলিলিটার, আমরা পাই 221 মিলিলিটার সর্বশেষ তথ্য মতে। তার মানে এখন আমাদের ক্রাইসিস রয়েছে। কিন্তু আমাদের এই যে ডেইরি শিল্পের যে বেশ চ্যালেঞ্জিং বিষয় হয়েছে, চ্যালেঞ্জিং বিষয়গুলি কী কী? আমি চ্যালেঞ্জিং বিষয়টা আমি এভাবে বলতে চাই, একটা হলো যে খামার লেভেলে অর্থাৎ কৃষকদের লেভেলে, আরেকটা হলো ইন্ডাস্ট্রি লেভেলে। তো খামার লেভেলে যেটা হচ্ছে যে আপনি ইতিপূর্বেই হয়তোবা জানেন যে আমাদের দেশের যে গাভীগুলি আছে সেগুলি খুব কম দেয়, অর্থাৎ আমাদের জেনেটিক রিসোর্স খুব উইক। আমাদের দেশের যে সমস্ত গাভী আছে এগুলি সাধারণত 1 লিটার 2 লিটার 3 লিটার এরকম দেয়, বা আরেকটু বেশিও দিতে পারে, কিন্তু বা ক্রসব্রেড 10 থেকে 12 লিটার বা 15 লিটার দেয়। কিন্তু আপনি জানেন যে উন্নত বিশ্বে একটা গাভী 40-50 লিটার দুধ দেয়। তো আমাদের এটা আমাদের জেনেটিক রিসোর্স উইক। আরেকটা হলো যে আমাদের দেশে যে
গবাদি পশুর খাবার, বিশেষ করে ঘাসের যথেষ্ট মানে আমাদের ক্রাইসিস রয়েছে। যদি আমাদের কারণ হলো যে আমাদের দেশে একটা জনবহুল দেশ, আমাদের পর্যাপ্ত জমি নাই ঘাস চাষ করার জন্য, এটা একটা রয়েছে। তারপর হচ্ছে যে কিছু রোগবালাইয়ের জন্য যদিও ডাক্তারদের স্টিল কিছু আমাদের ক্রাইসিস রয়ে গেছে, এইটা একটা বিষয়। আর এটা যেটা বলেছিলাম যে আর ইন্ডাস্ট্রি লেভেলে যদি বলি যে মিল্ক প্রক্রিয়াজাতকরণ করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি আমদানি করতে হয়, এগুলির ট্যাক্স খুব বেশি, এবং দেখা যাচ্ছে যে এইগুলি যে সহজ শর্তে দেওয়া যায় এবং এগুলি যে আনতেও তাদের কিছু সমস্যা হয়, এই বিষয়গুলি যদি খেয়াল রাখা যায় তাহলে মনে হয় একটু আমাদের দেশের যে দুগ্ধ শিল্পের যে চ্যালেঞ্জগুলি সেটা কিছুটা হলেও মিট হবে মনে হয়। আচ্ছা, বাংলাদেশের মিল্ক শিল্প সম্ভাবনা অন্তরায়ে আসলে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায়, সমস্যাগুলো আমি ইতিপূর্বে কিছু বলেছি, সেটা আমি আর দ্বিতীয়বার না বলে যদি উত্তরণের উপায়টা বলি এইভাবে, যে উত্তরণের উপায় হলো একটা হচ্ছে লং টার্ম ভিশন থাকতে হবে, একটা শর্ট টার্ম ভিশন থাকবে। লং টার্মের মধ্যে যেমন আমি ইতিপূর্বে বলেছি আমাদের যে গাভীগুলি আছে এদের জেনেটিক মেকআপ খুব উইক, সেহেতু আমাদের যেটা জেনেটিক ইমপ্রুভমেন্টের জন্য যেতে হবে, এটা একটা বিষয়। আর শর্ট টার্মে এটা একটা জেনেটিক ইমপ্রুভমেন্ট করতে আমাদের অনেক সময় লাগবে। এই শর্ট টার্মের মধ্যে যেটা করে যেতে পারে যে আমরা যে ক্রসব্রেড যেগুলি পালন করি হলস্টাইন ফ্রিজিয়ান, সেটা একটা করা যেতে পারে। আর একটা হলো আমাদের দেশে যে আমি আগেই বলেছি যে গোখাদ্যের অভাবটা কীভাবে পূরণ করতে হবে, সেটা হলো যে আমাদের দেশের যখন মানে অনেক সময় যে নিচু জমিতেও কিন্তু ঘাস চাষ করা হয়, সেই প্রযুক্তিগুলিকে কৃষকের কাছে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে আমাদের যে গোখাদ্য, বিশেষ করে যে স্ট্র যেটা আছে সেটাকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করে কিছু পুষ্টিমান বাড়ানো যায়, সেই প্রযুক্তির দিকে আমাদের যেতে হবে। তারপর হচ্ছে যে কৃষকদেরকে কিছু প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা ভালোভাবে লালন পালন করতে পারে, এবং কৃষকদেরকে কিছু অনুদান দিতে হবে যে অল্প টাকায় যে বা অল্প ইন্টারেস্টে যাতে তারা লোন পায়, এবং লোন পাওয়ার পরে তারা গাভীর লালন পালন করতে পারে। এই দিকগুলি যদি আমরা খেয়াল রাখি তাহলে মনে হচ্ছে আমাদের দেশের ডেইরি শিল্প বিকশিত হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়। আপনাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।